শুভ সন্ধ্যা বন্ধুরা। রবিবাসরীয় মজলিসের 22তম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। সেই মিঠে বেলা থেকে কবিতা যাপন, হাত বাড়ালেই কবি আর কবিতা। কবি এক জীবনবোধ, জীবন চর্চা, আর আবৃত্তি শিল্পী কবির দর্শনকে বহন করে পৌঁছে দেন মানুষের প্রাঙ্গণে। কবিতা হয়ে ওঠে প্রেমের ভাষা, প্রতিবাদের ভাষা। এভাবেই কবি ও আবৃত্তি শিল্পী একে অপরের পরিপূরক। আজ যাকে আপনাদের বারে হাজির করছি, কিছুক্ষণ আগে তার সঙ্গে এ কথাই হচ্ছিল। এই জনপদের কবিদের কবিতা নিয়ে আমাদের মধ্যে আজ উপস্থিত আছেন বিশিষ্ট বাচক শিল্পী, অত্যন্ত জনপ্রিয়, আমার ভীষণ ভালোবাসার স্নেহের অমিতাভ ঘোষ। নমস্কার সকলকে। ভীষণ ভালো লাগছে যে রবিবাসরীয় মজলিসের এই পর্বে আমাকে আমন্ত্রণ জানানোই এবং আবৃত্তিকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার এই মহান দায়িত্ব জুঁইদি আমার উপর সমর্পণ করেছেন। সেজন্য জুঁইদিকে ধন্যবাদ জানাই এবং তার সাথে রবিবাসরীয় মজলিসের সকলকে যারা যুক্ত রয়েছেন তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। তুমি যখন সকলের কথা বলেই ফেললে, রবিবাসরীয় পরিবারের কথা বলেই ফেললে, তো একেবারে শুরুতেই আমাদের সবার নামগুলো আরেকবার জানিয়ে দিই। যদিও এতদিনে সকলেই পরিচিত। আমার সঙ্গে রয়েছেন পবিত্র চট্টোপাধ্যায়, কৌস্তব চক্রবর্তী, MK স্বর্ণকার, অতীন্দ্র চৌধুরী, আর অবশ্যই আমি আছি জুঁই ভট্টাচার্য। আজ তুমি বলেছ যে তুমি এমন কিছু কবিতা বেছেছ যা এই জনপদের কবিদের রচিত। অবশ্যই। আসলে ছোটবেলা থেকে যখন আবৃত্তি চর্চার সাথে যুক্ত হয়েছি তখন অনেক কবির কবিতা, বিশিষ্ট কবিদের কবিতা এবং অবশ্যই রবীন্দ্রনাথের কবিতা নিয়েই পথ চলা শুরু হয়েছিল। কিন্তু তারপর বিভিন্ন সময়ে আমি কাজ করতে করতে আমাদের স্থানীয় কবিদের কবিতা পড়েছি, তাদের কবিতা আমার কাছে এসছে, সেগুলো সকলের কাছে পরিবেশনের জন্যে আমি নিয়ে গিয়েছি এবং আমার মনে হয়েছে যে যাদের কবিতা আমরা সাধারণত আবৃত্তি করে থাকি তাদের থেকে কোনো অংশেই কম নয় এই কবিদের কবিতা, এবং সেগুলি যেন আরও সুখপাঠ্য, সেগুলো আরও সুন্দর পরিবেশন করা যায়। তাই কিন্তু আমি আজ এখানে মনে করেছি যে আমাদের এই জনপদের, মূলত শিলিগুড়ির যারা রয়েছেন সেই সমস্ত কবিদের কিছু কবিতা আপনাদের শোনাব। বাহ, খুব সুন্দর ভাবনা এবং অভিনবত্ব তো আছেই অবশ্যই। শুরুতে কার কবিতা শোনাচ্ছ? প্রথমেই আমি যে কবিতাটি শোনাব আমার অত্যন্ত প্রিয় মানুষ এবং ছোটবেলা থেকে বহু কবিতা তার আমি পাঠ করেছি, আবৃত্তি করেছি। তিনি গৌতম চক্রবর্তী। আমি তার কাছে আবৃত্তি এবং নাটকের শিক্ষা গ্রহণ করেছি বলা যায়। তো গৌতমদার কবিতা দিয়ে আমি অনুষ্ঠান শুরু করছি। বেশ। গৌতম চক্রবর্তীর কবিতা তোমার জন্যে প্রিয়। তোমার সমীপে এসেছি হে প্রিয়, বিরাট গাছের ছায়া তলে। হাজার কান্না বেদনা আমার প্রশমিত হবে বলে। তোমাকেই দিতে পারি সব, আজন্ম শিখেছি যত, ধমনীর প্রত্যেক স্পন্দনে রাতের শাসন ভাঙা রাস ভারী দম্ভ, আর নীল নীল নীলাচল ঝুলন বাতাস। তুমি প্রাজ্ঞ ও দুর্জ্ঞেয় বটে, তোমার ভিতরে যাই সে ধৃষ্টতা কই। নিজেদের সংসারে রোজ নিজে প্রবাসিত, সে বর্মভেদ করে কোন স্বরে সমীরিত করি। লোকমূলে চাপা ঢাকা মূঢ় আর্তগান, উদ্বাস্তু হৃদয় নিয়ে নিজেকে সাজাই যেই, মনে হয় হায় এ যে ভ্রষ্টাচার।
ক্ষমা করো সুন্দর। ক্ষান্তির প্রলেপে আনো আরুদ্ধ মূলের শিখরে প্রবল বসন্ত দাহ। ঝড় ঝঙ্কার দাও বলাকার মতো, যে ছন্দে পর্বত হতে চায় বৈশাখের নিরুদ্দেশ মেঘ। তোমারই সংলাপ থেকে তেজ সঞ্জাত ধ্বনি আবিশ্বমন্দ্রিত করুক শোক। শুধু শোকজাত উদ্ধত আক্রোশ আরো একটিবার। তোমার সমীপে এসেছি হে প্রিয়, বিরাট গাছের ছায়াতলে। হাজার কান্না বেদনা আমার প্রশমিত হবে বলে। কুসুম নদীর স্নানেও এখন হয়রান দিন পাঁজর, পায় না স্বস্তি হৃদয় ভর্তি অজস্র কালো পাথর। হারিয়ে গেছে সে তারাদের রাত, হারিয়ে গেছে সে চাঁদ। মায়াবী চাদরে জাদুকর এক বুনে গেছে সংঘাত। গোপন সে ঘাতে জেরবার ঘর, আশালতা ছেঁড়া তার। ভাঙছে নিত্য হৃদয় বৃত্ত সংসার সমাহার। তুমি কি ছিলে আবির আলোয় আকাশ ভাসানো টিয়ার ঝাঁক? আশা হতাশার শিরিষ ছায়ায় আচমকা মন ভাসির ডাক। ভরাডুবি ভয় দুই হাতে ছিঁড়ে তুমি দেবজিৎ বেহুলা কি? আমার বেঘোর অসুখের রাতে দূর থেকে আসা বান্ধবী। তুমি কি ছিলে চিতানো আসরে মুড়ি মরিচের গম্ভীরা? ক্ষত হৃদয়ের এক চষা মাঠে জারিত বাতাস শর্করা। জলমনে সেই তুমুল রাতের তুমি কি ঝুমুর মন বোঝা? পাঠশালা সেরে জল কেটে জলে বাসমতি ঘ্রাণ হাত খোঁজা। বেলা অবেলার বিকেল বেলায় তুমি কি আজ অপেক্ষা? সেঁজুতির মাসে আংটি মোনাজ নদী হতে চায় অনেকটা। তোমার জন্যে প্রিয় দাঁড়িয়ে রয়েছি আজও, একসাথে যাব বলে উছলপুরে। যেখানে আধার স্বরে মঙ্গল সুর স্বরে, যেখানে দোয়েল পাখি শীষ দিয়ে ওড়ে। সীমার বাঁধন ছিঁড়ে অসীমের ছাড়া ঘরে শুনতে চেয়েছি আজও শতকিয়া গান। যেখানে মানুষ ফের সাগরিকা শঙ্খের, সাহসী পরশে গড়ে নয়া অভিযান। সাহসী পরশে গড়ে নয়া অভিযান। তোমার সমীপে এসেছি হে প্রিয়, বিরাট গাছের ছায়াতলে। হাজার কান্না বেদনা আমার প্রশমিত হবে বলে। অপূর্ব অপূর্ব, ভীষণ সুন্দর। আমি না গৌতমদার এই কবিতাটা গান শুনেছি গৌতমদার কণ্ঠে। তোমার জন্য অবশ্যই। প্রিয় দাঁড়িয়ে রয়েছি আজও, একসাথে যাব ঠিক, বলে ঠিক। উছলপুরে। একদম ঠিক। মানে এটা গৌতমদার কণ্ঠে শুনেছি, এবং তারপরে সৌভিক এই মানে শিলিগুড়িরই ভীষণ গুণী শিল্পী, ওর কাছেও শুনেছি অসাধারণ সুন্দর। তোমাকে আজকে আমি ধন্যবাদ না জানিয়ে পারছি না অমিতাভ। আজ তুমি বেছে নিয়েছো এমন কিছু কবিতা, একই সঙ্গে এই জনপদের কবিদেরকেও আমরা আমাদের ভালোবাসা জানাতে পারছি, আমাদের কতটা ভালো লাগে তাদের সৃষ্টি সেটা একটু বোঝাতে পারছি এভাবে হয়তোবা। আচ্ছা, তোমার প্রসঙ্গে আসি। তুমি তো মঞ্চে অভিনয় করো, শ্রুতি অভিনয় করো, তুমি আকাশবাণী শিলিগুড়ির ঘোষক দীর্ঘদিন ধরে।
অবশ্যই। আর পাশাপাশি তোমার আবৃত্তি চর্চাও চলছে, তোমার নিজস্ব সংস্থা আছে কথকতা। অবশ্যই। কবে থেকে তোমার ঠিক পথ চলা শুরু হয়েছিল? একেবারে যখন আমি ক্লাস 1-এও উঠিনি, সেই সময় আমার মা প্রথম কিন্তু আমাকে নিয়ে যায়। মা খুব ভালো মানে আবৃত্তি পড়তেন, বলতেন। তো মা আমাকে প্রথম নিয়ে গিয়েছিল এখানে শতফুল বলে একটি সংস্থা ছিল। আচ্ছা, শতফুল। হ্যাঁ, এই কথা সুমিতাও বলেছে, সুমিতার কাছেও শুনেছি শতফুল ফুলেও শিখেছে। হ্যাঁ, তো সেই সময়ই আমরা ওখানে একসাথেই সবাই ছিলাম, অনেকে ছিল। তো সেই শতফুলেই প্রথম আমার আবৃত্তি শুরু হয় এবং 3-4 বছর ওখানে করেছি। তারপরে শতফুল বন্ধ হয়ে যায়। তখন শিলিগুড়ি বয়েজ স্কুল, যেটা শিলিগুড়ি বালক বিদ্যালয়, উচ্চতর বালক বিদ্যালয়, সেখানে এই ক্লাস হতো। তারপর সেই বন্ধ হয়ে গেল, শতফুল একাডেমি এখান থেকে উঠে গেল। যারা ছিলেন তারা ছড়িয়ে ছিটিয়ে গেলেন এদিক ওদিক। তখন সেই প্রথাগত শিক্ষা আর করতে পারিনি। কিন্তু আমাদের এখানকার যারা বড় বড় শিল্পী রয়েছেন আবৃত্তির, তাদের কাছে বিভিন্ন সময়ে তালিম নিয়েছি। তার মধ্যে অবশ্যই শ্যামাদার নাম বলবো, শ্যামাপ্রসাদ মজুমদার, কল্লোল দে, তার কাছেও গিয়েছি। এবং পার্থপ্রতিম মিত্র, তার কাছে আমি নাটক এবং আবৃত্তির চর্চা করেছি। এবং অবশ্যই গৌতম দা, তার কাছেও অনেক কিছু শিখেছি। পরবর্তীতে যখন বিভিন্ন ওয়ার্কশপগুলো হতো, সেই সব ওয়ার্কশপে অ্যাটেন্ড করেছি এবং সেখানে গিয়ে একটা নতুন দিগন্ত পেয়েছি বলা যায় আবৃত্তি এবং অভিনয়ের ক্ষেত্রে। এবং সব শেষে আমি অবশ্যই দেবতুল্য, ঋষিতুল্য উৎপল কুণ্ডুর কাছে 2 বছর আবৃত্তি চর্চার সুযোগ হয়েছে। কিন্তু তার পরবর্তীতে যেহেতু উনি হাওড়াতে থাকেন, হাওড়ার সেই রামরাজাতলার বাড়িতেই যেতাম আমরা। কিন্তু সেখানে এই যে যাওয়া আসার একটা সমস্যা এবং সেখানে গিয়ে থাকা, এই সব কিছু মিলে পরবর্তীতে আমরা যেতে পারিনি ওখানে। কিন্তু তিনি যেভাবে আমাদের পথ দর্শন দিয়েছেন, পথ দেখিয়েছেন, সেই জায়গাটা কিন্তু এখনো ধরে রাখার চেষ্টা করছি। বাহ, পরের কবিতা যাই। এবারে আমার আরও একজন প্রিয় মানুষ শ্যামলী সেনগুপ্ত, তার একটি কবিতা আমি শোনাব। 2টি কবিতার সংকলন একসাথে করে একটি অনুষ্ঠানে আমরা এটা পরিবেশন করেছিলাম। এই কবিতাটি আমার খুব ভালো লাগে, শ্যামলীদির এই লেখাটি। শ্যামলীদির অনেকগুলো কবিতা আমার কাছে রয়েছে। আমি নিজেও তোমার অনুষ্ঠানে আবৃত্তি করেছিলাম, মনে আছে। হ্যাঁ, এবারে শোনাব শ্যামলী সেনগুপ্তের কবিতা, রাধিকা সিরিজ 6ষ্ঠ কবিতা এবং বিস্ময় ভ্রমণ। নবনিরোধ তনুখানি তোর, স্বচ্ছ জলে মেঘের ছায়া বুঝি। আমার এখন কৃষ্ণচূড়া দিন, নিজের ভেতর আত্মা পুরুষ খুঁজি। খুঁজতে খুঁজতে জলেই প্রমাদ ঘটে, নাভির পাশে জলদ গভীর স্বর। আমার হাতে কৃষ্ণচূড়ার দল, নদীর ডাকে ছেড়ে যাচ্ছি ঘর। ছেড়ে যাচ্ছি উঠোন তুলসীতলা, অথবা ফ্ল্যাট 10-12 কুঠি। খাট বিছানা আদর পড়ে থাক, নিজেই সাজাই নিজের স্বয়ংবর। বয়ে যাচ্ছি নৌকা যেমন বায়, আমার এখন নদীর সঙ্গে বাস। নিজেই নিজের হাল বৈঠা ধরি, জলের স্রোতেই নিজের সর্বনাশ। হা আবাগি কেমন তর খেলা, স্রোতের সাথে সর্বনেশে দিন। জলের সাথেই বসত বাড়ি গড়ি, নদীর ঘাটে আমার যত ঋণ। ফেলে যাচ্ছি
মুঠোয় তুলছি মাটি, তাহার বুকে হারিয়ে গেছে ব্রীড়া, তাহার স্রোতে কৃষ্ণ কিশোর টান, ভেঙে যাচ্ছে, ভাঙছে বুকের চড়া, বুকের মাঝে আরো একটি রাধা, কলস ভর্তি জলের ঘাটেই যায়, বুকের আধেক বাঁশির রাখাল হয়ে বট পাকুড়ের ছন্দে মিলে যায়। তোমার পরিধি ধরে হেঁটে যায় মুখ ও বধির, কোথাও ভিজেছে পা, নোনা জল যেখানে গভীর, অন্তরীপে মাছ আর মানুষের মরণের বিন, বাতাসে ফিসফাস, বুক ফোঁড়ে তীক্ষ্ণ সঙ্গীন, তোমার পরিধি ধরে হেঁটে যাই পশ্চিমে নির্বাক, পায়ের পাতায় বালু, তলে তলে জমেছে উত্তাপ, বালু ছুঁয়ে মরীচিকা নারী হেঁটে যায়, দিগন্তের ওই পারে বেহেস্তের ব্রহ্মডাঙায়, উত্তাপ ছেনে ছেনে এই দেহ খুঁজে শুধু জল, হেঁটে যাই পরিধি ধরে ওইখানে সবুজের ঢল, মেঘেরা সাঁতার কাটে, গাভী চোখ নোনা মিঠে জলে, মাটি মাখা শিশিরের ঘ্রাণ ওঠে লাঙলের ফালে, নুন আর মরিচের যুগলবন্দি মাখা সকালের পান্তায়, সে সুরে মিলব বলে তোমার পরিধি ধরে ছুটে যাই দ্রুত লয়ে, বাতাসে ফিসফাস, আগুনের নিঃশ্বাস, সঙ্গীন ফুঁড়ে যায় বুক, সবুজের সবাধারে প্রগতির খই ওড়ে, ভেঙে যায় বাংলার মুখ, টলমল পা ফেলে ধানি রং অঙ্গারে বেজে ওঠে প্রগতির ঢাক, তোমার পরিধি ধরে পায়ে পায়ে বহু দূরে চলে যাই আমি নির্বাক, চলে যাই আমি নির্বাক। কি সুন্দর কথা, অপূর্ব অপূর্ব। আসলে ঠিক কোনটাকে বেশি ভালো বলবো বুঝতে পারছি না, কবি না যিনি কণ্ঠে তুলে নিলেন তাকে। অসাধারণ, ভীষণ ভালো। নুন আর পান্তার যুগলবন্দি, অপূর্ব, ভীষণ ভালো লাগলো। আচ্ছা অমিতাভ, হ্যাঁ, কবিতায় নাটকীয়তার কতটা প্রয়োজন? কবিতায় নাটকীয়তা সেইভাবে বলা যায় না। অনেক সময় আমরা কিছু কিছু কবিতায় নাটকীয়তার প্রয়োজন হয়, মূলত যেগুলো গল্প কবিতা সেগুলোর ক্ষেত্রে, কিন্তু এমনি অন্যান্য ক্ষেত্রে কিন্তু আমাদের নাটকীয়তার প্রয়োজন হয় না। আমরা যদি যে কবিতাটি আমরা পাঠ করছি বা আমরা আবৃত্তি করছি, সেই কবিতাটি যদি আমরা নিজের বোধের থেকে বলি, তাহলে সেটা প্রকাশিত হবেই। কবি যে একভাবে লিখছেন, তার ভাবনা সবসময় যে আবৃত্তিকারের সাথে মিলবে তা নয়, কিন্তু মূল জায়গাটাই কিন্তু একসাথেই পথ চলা, কবি এবং আবৃত্তিকার। ফলে আমরা যখন কবির কবিতা পাঠ করছি, তখন আমাদের মধ্যেও কিন্তু সেই বোধটা যদি সঞ্চারিত না হয়, তাহলে কিন্তু আমরা সেটা পাঠ করতে বা আবৃত্তি করতে পারবো না। মানে একটা কথা সব ক্ষেত্রেই, মানে আবৃত্তির ক্ষেত্রে একটা কথা ভীষণভাবে প্রযোজ্য, যে জীবনবোধ থাকাটা ভীষণ জরুরি অবশ্যই কবিতা পাঠ বা আবৃত্তির ক্ষেত্রে। তা না হলে বোধহয় বিষয়ের গভীরে ঢোকা যায় না, আর তা সকলের সামনে তুলেও ধরা যায় না। যাই হোক, পরের কবিতা যাই। এবারে কি শোনাবে, মানে কোন কবির কবিতা এবারে? আমার কাছে যেহেতু শিলিগুড়ির কবিরাই বেশি প্রাধান্য পাচ্ছে, তো আমি আরেকটি কবিতা শোনাতে চাই। আমাদের ছোট ভাই শুভান, ওর একটি কবিতা আমরা, আরেকজন স্নেহের মানুষ, ভীষণ প্রিয়।
ওর একটি কবিতা আমার খুব ভালো লেগেছিল, তো আজকে সেটা বলার একটু সুযোগ চলে এসেছে। সেটি হচ্ছে বকুল সংলাপ। অসাধারণ। এই কবিতাটি আমি একটু শোনাতে চাই বেশ, সকলের জন্য। বেশ। ভোর পেরিয়ে এসেছে কিছু মনমরা মেঘ, তাদের হাতের মুঠোয় ঠিকানাবিহীন চিঠি, যে চিঠি আসলে শুধু তোমার কাছেই যেতে চেয়েছিল, তবু তার যাওয়া হলো না কোথাও। ছায়া নিশান খুঁজতে খুঁজতে ফলক ফুরিয়ে আসা পথে যে বৃষ্টি দাঁড়িয়ে থাকে ঠায়, তার ঠোঁটে লেগে আছে নিস্তার। শহর থেকে একটু দূরেই আমাদের স্বেচ্ছা মৃত্যুর ঘাট। শাহু নদী ছুঁয়ে ছুঁয়ে যায় অক্ষর, তুমি ছুঁয়ে যাও যেভাবে বিভাব। আমারও কিছু মেঘ প্রতিবন্ধকতা আছে বকুল। ভাঙা ভাঙা নদী জন্মের পারে স্রোত আর পলি তুলে রাখি। মাস্তুল ক্ষয়ে আসা দেহে তবে কিভাবে রাখি আদর? তুমি তো মাটির কাছে হাত পেতেছ, মাটির জন্য আদর জলের স্নান রেখেছ। এদিকে দেখো, এ শহর কেমন আরো একলা হয়ে আসছে তোমাকে ছাড়া। দূরত্ব নেমে আসছে কাজলে তোমার। আমাদের এই একলা সংলাপ, হাওয়ার আর ঝিলের গোপন আদর, পরাগ মল্লার হয়ে ঝরে ঝরে পড়ছে সারা রাত। অন্ধকারের আঙুল আঁকড়ে ধরে এই কবি চামড়ার নিচে মানবস্থি শুকিয়ে আসছে, যেন বৃক্ষ সমান কাঁটা গাছ, আর তার পাতার নিচেই ঘুম ভাঙা কিশোরী সকাল আড়মোড়া ভাঙে। বকুল, যে সকাল তুমি বুকে মেখে নিয়েছিলে, তার গোলাপি নেশায় কবিরও দু চোখ জুড়ে আগুন। এই দহনের শেষে ছাই ভস্য উড়িয়ে দেব একদিন। বকুল, শেষ বিকেলের ঘরে আরও একবার আঙুলে আঙুল চেপে ধরো। দেখো, দেয়ালে দেয়ালে কানাঘুষো শোনা যাচ্ছে কোথাও। দেহ ছায়াও কি পুড়ে ছাই হয়ে যাবে শেষে? আমি ভালোবেসে না বলি মনে মনে। রাস্তা বন্ধ, চৌকাঠে নিষিদ্ধ হতে হতে তবু যেন ডানা শূন্য ঝাঁ। জলজ আধার ভাঙা প্লাবন পারাপারে ভাসে হলদেটে চাঁদ। কোথাও শূন্যতা নরমে হাত রাখে, নিজেরই ক্ষত জুড়ে তীব্র শ্বাস। কিছু জরুরি কথা ছিল বকুল, যে কথার মান নেই, পরিমাণ নেই, পরিমাপ নেই, ছাপ নেই। কথার পায়ে পায়ে পড়ে থাকা ধ্বনি স্বপ্নের মতো তোমার আঙুল খোঁজে শুধু। তোমার নষ্ট সন্ধেগুলো কাগজে মুড়ে রেখেছি বকুল। তোমার গ্রুপ থিয়েটার, দেরি করে ঘরে ফেরা গান, ঘর বন্ধ রাত, চোখের জলে নীরব উচ্চারণ, ক্ষতয়ে মোড়া বেহাগ। বকুল, কান্না পেলে আমার বুকের বাদিক কামড়ে খেও। এ শহরে একটাও গাছ নেই আর, ছায়া নেই, জলের বিশ্বাস নেই।
তুমি চলে গেলে সন্ধে নেমে আসবে বিষণ্ণ বিকেল বরাবর। এ শহরে যদিও একটাই গাছ ছিল বকুল, তুমি ছিলে আমার বকুল গাছ। ভারী সুন্দর। আসলে এই বকুল গাছ, শাহনদী, সুভাষ, রায়, গোসাই সবাই আমাদের বড় পরিচিত। সুভানের কলম আমাদের এদের সঙ্গে পরিচয় করিয়েছে। অবশ্যই। ভীষণ পছন্দের কবি, প্রিয় কবি একজন। পরের কবিতায় যাওয়ার আগে তোমার কাছে জানতে চাইছি, সব কবিতা কি আবৃত্তিযোগ্য? আমার মনে হয়েছে যে সব কবিতা আবৃত্তিযোগ্য নয়, তবে পাঠযোগ্য। মানে কবি যেটা লিখছেন সেটা আমরা পড়তেই পারি, কিন্তু সেটা আমরা কণ্ঠে কিভাবে প্রকাশ করব সেটা হয়তো সবসময় আমাদের কাছে ধরা দেয় না। কিছু কিছু কবিতা থাকে একেবারেই মানে আবৃত্তিযোগ্য বলে আমরা মনে করি না, কারণ সেই কবিতাটি যখন আমরা সাধারণ মানুষের কাছে শ্রোতার সামনে নিয়ে যাচ্ছি, সেই কবিতার যে গূঢ় অর্থ, তার ভিতরের যে মর্মবাণী, সেটা হয়তো আমাদের কণ্ঠ দিয়েও আমরা প্রকাশ করতে পারি না। ফলে সেটা পাঠযোগ্য, হয়তো সুখ পাঠযোগ্য হতে পারে, কিন্তু আবৃত্তিযোগ্য বলে আমি সবসময় মনে করি না। এরকম একটা জায়গা রয়েছে। আচ্ছা, পরের কবিতায় যাই। এবারে কি শোনাবে? এবারে আরও একজন কবি, আমাদের এই জনপদেরই কবি নিহার রঞ্জন দাস। তিনি মাঝে মধ্যেই কবিতা লেখেন এবং আমার কাছে পাঠিয়ে দেন যে অমিতাভদা, তোমার কাছে আমি শুনতে চাই, তোমার কণ্ঠে এটা শুনতে চাই। তো সেরকম অনেক কবিতার মধ্যে থেকে একটি কবিতা, প্রেমিক সানাই, বেশ, নিহার রঞ্জন দাসের লেখা। তখন রাত শেষ প্রহরে এসে ঠেকেছে। আমাদের এখন রাত দিন ছদ্মবেশী মৃত্যুর দাপট, শিয়রে আতঙ্ক, প্রেতরাত্রির মতো বোবা শব্দের ভিড় স্নায়ুতে। কি যেন, কারা যেন ভাঙতে চাইছে এই বিভৎস প্রাচীর, যেখানে আমরা দম বন্ধ করে আকাশ দেখার লোভে। কতদিন তুমি গান করনি, কতটা দিন আমি আটকে আছি চাষহীন শব্দে। আমরা অসুখ ডেকে এনেছি আমাদের, অসুখ নিয়ে এখন পৃথিবীর আবর্ত ক্ষীণায়ুর মতো। তুমি ভাবতে পারো, সোহাগী যে গান মানুষকে প্রাণ যোগায়, সেই গান শোনার লোকগুলো এখন নিজেদের গলায় তাদের কলজে চিবোচ্ছে। যে কবিতা মানুষের গণ আওয়াজ ছিল, যে কবিতা দুটি প্রাণের উচ্ছলতা ছিল, আজ সেখানে বোবা কান্না ঝরছে। মৌন হতে হতে ক্রমে রাত্রি নামে, আকাশের তারা কেউ দেখে না, দেখার স্বাদ গেছে ভুলে। কেউ যায় না সমুদ্র তটে পূর্ণিমার রাতে। আমাদের আতঙ্কে এখন শিয়রে মৃত্যু। মৃত্যু কি এত ভয়ানক ছিল? শতাব্দীর শেষ প্রাচীরে এসে আমরা জেনেছি, যে শিশুটি আজ ঘুমিয়েছে তার মায়ের বুকে, কাল হয়তো তার মাকে হাসপাতালের বেডে দেখা যাবে। যে মানুষটি পিঠে ব্যাগ নিয়ে ফিরত বাড়িতে, সব অবসাদ ফেলে একটু জিরিয়ে নিতে, সেও আজ না ফেরার পথে। এত শোক, এত অসুখ, এত বিভৎসতা, তারপরেও আমরা অফুরান স্বপ্ন নিয়েছি,
আমাদের কপাট, আমাদের প্রাচীর সাজাবো প্রেমিক উদ্যানে। শব্দরা মিশে যাবে অরণ্য ঝর্ণায়, ঘোড়াটা ছুটবে, বেদম স্রোত তখন নদী ঢেউয়ে। মাঝিরা গাইবে শীতল পাটিতে ভাটিয়ালি গান। তোমার কণ্ঠে রবি ঠাকুর, রাগ প্রধান ভৈরবী আলাপ। আমি তখন গজল জাগরণের প্রেমিক সানাই। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর সুন্দর কবিতা শোনালে। আজকে একেবারে অন্য রকম একটা অনুষ্ঠান পরিবেশন করা হলো রবিবাসরীয় মজলিসে। যেতে যেতে অমিতাভ, একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। যাওয়ার আগে তোমার কাছে জানতে চাইছি, তুমি তো অনেকগুলো কাজে লিপ্ত থাকো, শিক্ষকতা করো, তোমার নিজস্ব সংস্থা আছে, কথা আবৃত্তি শেখাও, তারপরে সঞ্চালনা করছো আকাশবাণী শিলিগুড়ির ঘোষক। তুমি অনুষ্ঠান মঞ্চে তোমার সঙ্গে একসঙ্গে সঞ্চালনা করেছি আমি। তারপরে তুমি থিয়েটারের সঙ্গেও যুক্ত। অবশ্যই। তো এর মধ্যে তোমার কোন কাজটা সব থেকে বেশি ভালো লাগে? আসলে আমার যে কাজগুলো অনেকটাই আমি নিজের মন থেকেই করি। কারণ ধরো যখন আমি স্কুলে যাচ্ছি তখন সেখানেও শিশুরাই রয়েছে, ফলে ওদের সাথে সময় কাটাতে আমার ভালো লাগে। ওদেরকে কিছু দিতে পারলে আমার খুব আনন্দ হয়। আবার যখন আমি আবৃত্তির ক্লাস করাচ্ছি সেখানেও ছোটরাই মূলত আসছে, তখন আবৃত্তি আমার নিজস্ব বিষয়, নিজেই চর্চার মধ্যে থাকতে পারছি, ফলে সেটাও আমার আনন্দের একটা দিক। যখন সঞ্চালনা করছি বা যখন ঘোষণার কাজ করছি সেটাও আমার বাচিক শিল্পের সাথেই যুক্ত। ফলে যখন আমি যেই কাজটির সাথে যুক্ত থাকছি তখন সেটাকে নিয়েই আনন্দে মেতে থাকছি। এই জায়গাটাই আমার মনে হয়েছে যে খুব সুন্দরভাবে আমি সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্যে সবকটাই আমার কাছে প্রধান কাজ। মানে আলাদা করে তুমি সেভাবে কিছু ঠিক করতে বলতে পারছো না। যাই হোক, ধন্যবাদ তোমাকে। সুন্দর ভরিয়ে রাখলে কবিতায়। যেতে যেতে তোমার কবিতা দিয়ে শেষ করবো। আর রবিবাসরীয় মজলিসের থেকে আজকের মতো বিদায় নেব আমরা আমাদের আজকের শিল্পী অমিতাভ ঘোষের আবৃত্তি শুনতে শুনতে। আগামী রবিবারও আমরা থাকছি আপনাদের সঙ্গে। আগামী রবিবার আমাদের সঙ্গে থাকছেন আরও একজন ভীষণ ভীষণ গুণী শিল্পী, আমাদের অত্যন্ত প্রিয় সঙ্গীত শিল্পী মৌসুমী দাশগুপ্ত। আজ বিদায় নেব অমিতাভর কবিতা নিয়ে। সবাই ভালো থাকবেন। আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল আপনাদের জন্য। অবশ্যই রবিবাসরীয় মজলিস এই অনুষ্ঠানে আজ যখন আমি এসেছি তখন আমার মনে হয়েছে যে রবীন্দ্রনাথকে তো ছোঁয়া হলো না, রবীন্দ্রনাথকে উচ্চারণই করলাম না। আসলে আজ যে অনুষ্ঠানটি করলাম তার মধ্যে রবীন্দ্র ভাবনাই মনে হয় এসেছে। এইভাবে আমরা সেই স্ফুলিঙ্গ কাব্যগ্রন্থের মধ্যে ছোট্ট একটি কবিতা পড়েছিলাম, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। তো সেই শিশির বিন্দু খোঁজার কাজ হয়তো আমরা কিছুটা করছি। আমি আমার অনুষ্ঠানের শেষে আমাদের এই জনপদের আরও একজন কবি শিপ্রা পাল, তাঁর একটি কবিতা আমি পাঠ করছি। বেশ। পূবের জানালাটা এখন আর খোলা হয় না, প্রথম আলোর আভায় বিছানায় ভরে যেত দিনের শুরুর ভালো লাগাটুকু। ল্যাম্পপোস্টের সোডিয়াম বাতির ওপর বসে একটা কাক রোজ কাকা করে ডেকে আধা কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিত। কার্নিশে বসত চড়ুই পাখি, কিচিরমিচির শব্দে খুঁটে খেত খাবারের অবশিষ্ট ভগ্নাংশের কণাগুলো। এক গানওয়ালা ভিখিরি তার শেষ সম্বল রাস্তায় খুব সকালে প্রতিদিন করুণ বাঁশির গান বাজিয়ে চলে যেত। সারাটা সময় কত টুকরো টুকরো কথা ফেরিওয়ালা,
জানের আওয়াজ শুনতে শুনতে সময়টা কোথা দিয়ে যে যেত। পুবের জানালাটা এখন বন্ধ থাকে, দেখা হয় না কিছুই। শোনাটাও আর লাগে না ভালো। নকশা তোলা সেগুন কাঠের খাটে শুয়ে তিলে তিলে সে এগিয়ে চলেছে, দিন গুনছে জীবন্ত লাশ হয়ে। উঠছে স্বকীয় তার জীবন আপন অস্তিত্বের আগুনে, বোঝার ভারে দহন, আত্মসমর্পণ। তার মৃত্যু হয়েছে ভালোবাসার। এখন আর খোলা হয় না তাই ওই বদ্ধ জানালা।